হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ চারটি ঘটনা। আর এই চারটি ঘটনাই একদম জাস্ট স্পিচলেস। তোমরা জাস্ট শুনে অবাক হয়ে যাবে যে এমনও কি হয়, এমন ঘটনা কি হতে পারে। এমন টাইপের ঘটনা তোমরা শুনেছ কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আজকের চারটি ঘটনায় একদম অন্যরকম হতে চলেছে। তোমরা চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি তোমরা গুঁজে নিয়েছো তো? চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি কলকাতা থেকে শুভজিৎ বসাক বলছি। ভৌতিক কথা চ্যানেলের শ্রোতা, একই সাথে ঘটনা প্রেরক। কেমন আছো তুমি? আজ অনেকদিন পরে একটা রহস্যময় ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধু সৈকতের মুখে। যেমন শুনেছিলাম সেভাবেই গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করলাম দাদা। এক্ষেত্রে বলে রাখা ভালো, মানুষ বিয়ে করে এখন কত সহজেই সব সম্পর্কের ইতিও টানে, কিন্তু বিয়ে কতটা মাঙ্গলিক অর্থাৎ শুভ একটা পরিবারে সেটা না জেনেই অনেক কিছু ঘটে যায়। আর তার প্রেক্ষিতে এই ঘটনা তার এক নিদর্শন বলা যায়। রাত তখন কটা হবে, 2:30 বোধ হয়। অনিশার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘরে সে তার বছর 5 ছেলে রিহানকে পাশে নিয়ে ঘুমোচ্ছিল। একটা অদ্ভুত গন্ধ নাকে ভেসে আসতেই ঘুমটা ভেঙে গেল তার। বিছানার ওপরে উঠে বসল সে। মোবাইলে ঘড়ির সময়টা দেখার পরে সে আবছা আলোয় দেখতে পেল একজন ঠিক তার পায়ের কাছে সম্ভবত বসে আছে, অথচ বাড়িতে তৃতীয় প্রাণী নেই। একটু ভয় পেয়ে সেদিকে চোখটা স্থির রইল তানিশার। মোবাইলে ঘড়ির সময়টা দেখার পরে সে আবছা আলোয় দেখতে পেল একজন ঠিক তার পায়ের কাছে সম্ভবত বসে আছে, অথচ বাড়িতে তৃতীয় প্রাণী নেই। একটু ভয় পেয়ে সেদিকে চোখ স্থির রইল তানিশার। পরক্ষণেই ভেসে এলো, কিরে তানি, চিনতে পারছিস? তানিশার গাটা শিউরে উঠেছে। গলাটা বান্ধবী রিমি তার। ধরা গলায় তানিশা বলে উঠল, রিমি, তুই এলি কি করে এখানে? খানিকক্ষণ সব চুপচাপ। সে অদ্ভুত গন্ধটা জোরালো হচ্ছে আরও। এবারে উত্তরে ভেসে এলো, আমি রিমি, কিন্তু রিমি নই, আমি এ পৃথিবীর কেউ নই। কথাটা শেষ হতেই ঘরের ঠান্ডা হাওয়ার স্রোত খেলে গেল। সব চুপচাপ। পরদিন সকাল থেকে রিহানের খুব জ্বর। সৈকত অফিসের রাতের শিফট শেষ করে এসে ছেলের শরীর খারাপ নিয়ে চিন্তায় পড়ল। ডাক্তার দেখানো হলো, ওষুধ পড়ল। সেদিন একটু পরে তানিশা সব জানালো সৈকতকে। সব শুনে সৈকত বলল, এরকম হয় নাকি? নিশ্চয়ই তোমার মনের ভুল হয়েছে। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো, সবাইকে নিয়ে ভাবো, তাই এমন ভাবনা এসেছে। কি করে এই ঘটনা বাস্তবিক হতে পারে বলো তো? চুপ করে বসে রইল তানিশা। সেই রাতে একই ঘটনা ঘটল সৈকতের সাথে। পরদিন সকাল থেকে রিহানের ফের জ্বর। আবার ডাক্তারকে ফোন করা হলো। তিনি ওষুধ বদলে দিলেন একটু। এবারে দুজনেই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ল, এই ভেবে যে একই ঘটনার প্রেক্ষিতে রিহানের জ্বর কাকতালীয় নয় তো। নাতির শরীর খারাপ শুনে তার ঠাম্মা ছুটে এসেছে। ঠাকুমা ঘরে ঢুকতেই থমকে গেল। ছেলেকে ডেকে বলল, এই সৈকত, অম্বুবাচীর নিয়ম পালন করছিস না? মায়ের কথা শুনে দাঁড়িয়ে রইল ছেলে। সে তো এসব জানেও না, কিন্তু বাড়িতে তানিশার বলা মতো কালী ঠাকুরের ছবি এনে রেখেছে, সেটা তানিশার শাশুড়ি জানে। তানিশাও তাকিয়ে রইল শাশুড়ির দিকে। এবারে রিহানের ঠাকুমা বলে উঠল, মানে নিয়ম করছিস না? ঠাকুরের ছবিটা লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখ। নাতি বা সৈকত, কেউ এই কদিন ঠাকুরের ধারে কাছে যাবি না। তানিশা, তুমি এই কাজ যত্ন নিয়ে করো। অম্বুবাচী খুব সাবধানের সময়। ছেলেদের এই সময় রজস্বলা মা ঠাকুরনের মুখ দেখতে নেই।
সৎ বাঁধনের বিশেষ করে ছেলেদের মায়ের মুখ সাবধানী হতে হয়। তোরা নিশ্চয়ই এগুলো করিসনি, তাই তো? চুপ করে একে অন্যের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। সৈকতের মা নিজেই লাল কাপড় চেয়ে নিয়ে ঠাকুরের মুখ ঢেকে দিলেন। আবারও সাবধান করলেন ছেলেদের। তানিশা এবার জিজ্ঞেস করল, মা, এই সময় কেন এত নিয়ম পালন করতে হয়? সে জানালো, এই সময়ে দেবী শক্তি ঋতুময়ী হয়ে পড়ার জন্য সমস্ত শুভ শক্তি একদম তেজহীন হয়ে পড়ে। যেমন সাধারণত আমাদের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়, সব ছেড়ে দিয়ে চুপ করে বসে বা বিশ্রাম নিতে ইচ্ছে হয়। এই সময়ে মায়ের সাথে থাকা অশুভ প্রেতশক্তি সক্রিয় হয়, তাই এই সময়ে অনেক শ্মশান কবরে খারাপ তান্ত্রিক কাজ করে, অন্যের ক্ষতি করার প্রক্রিয়াও করে। সধবাদের হাতের লোহা অর্থাৎ নোয়া থাকে, তাদের সেই নোয়া থাকার জন্য অশুভ শক্তি তাদের যেমন সেভাবে ক্ষতি করতে পারে না, সেভাবেই তাদের জন্যই সংসারের স্বামী সন্তান সুস্থ থাকে। এ সময় ছেলেদের কালী বা কোনো মেয়ে ঠাকুরের মুখ দেখতে নেই। ঠাকুর ঘরে সেই পট থাকলে সেখানেও যেতে নেই। এসব নিয়ম একটু মানিস বাবা, শুধু পট প্রতিষ্ঠা করলেই হয় না। নাহলে দেখ, হঠাৎ করে অম্বুবাচীর রাত থেকে সব ঘটনা ঘটছে। নাতিটা এত কিছু বোঝে না, সে নিশ্চয়ই ঠাকুরের মুখ দেখেছিল। বাচ্চাদের ওপরে বাবা মায়ের করা ভুলের কাজপত্র সব বতরায় জেনে রাখিস। আর এও সত্যি, মেয়েরা সংসারের মূল শক্তি, তার ভালো কাজের জন্যই শুভ শক্তি সংসারকে ঘিরে থাকতে পারে। চুপ করে রইল তানিশারা। মাকে তারা রাতের ঘটনাগুলো না বললেও আজ করতে পারে যে তাদের করা ভুলেই প্রিয় মানুষের রূপ ধরে কেউ তাদের সাবধান বাণী দিতে এসেছে। জ্বর সারাটাও কাকতালীয় বা একই সাথে সম্পর্কযুক্ত। সেদিন সন্ধ্যে থেকেই রিহানের জ্বর একদম উধাও হয়ে গেল। সে রাত থেকে আর কোনো ঘটনা ঘটল না। পরদিন সকালে রিহান মায়ের কাছে ছুটে এসে বলল, জানো মা, আমি কাল স্বপ্নে কালী ঠাকুরকে হাসতে দেখেছি, একদম তোমার মতো হাসছিল। কথাটা শুনে তানিশা ছেলেকে বুকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে দিল তার। কাল তার শাশুড়ির কথাগুলো মনে পড়ে যেতে চোখে জল চলে এসেছিল, মুছে নিল সাথে সাথে। এ সময় চোখ গেল হাতে পড়া নোয়ার দিকে। কত তাচ্ছিল্য করা এক সম্পদ, অথচ সে তার মধ্যেই অজস্র শক্তি ভরে সে স্ত্রী ও মা দুই হয়ে উঠেছে। মানুষের মধ্যেই এভাবে বোধহয় ঠাকুরের সর্বস্ব থাকে, শুধু চিনে নিতে হয়। সৈকত ছেলের কথা শুনেছিল, চেয়ে রইল তানিশার দিকে। সাক্ষাৎ দেবী যেন সেই সংসারের। তো বন্ধুরা, এই ঘটনার মাধ্যমে তোমরা কি বুঝলে? এই ঘটনার মাধ্যমে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, প্রত্যেকটা মেয়েকেই বিয়ের পর নোয়া পরা উচিত। এখনকার আমাদের এই ফ্যাশনের যুগে অনেকেই শাখা পলা নোয়া এসব পড়তে চায় না। জাস্ট সিঁদুর একটু দেয়, তাও মানে কিঞ্চিত, কেউ দেখতে পাবে না, হয়তো চুলের মাঝখানে দিয়ে দেয়। যদিও এসব নিয়ে আমার কথা বলা উচিত না, বাট যেহেতু এই ঘটনাটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এরকম একটা ঘটনা আমাদের কাছে এসে পৌঁছেছে, তাই জন্যই আমি দুটো কথা বলছি আর কি। অবশ্যই স্বামীর কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য যেগুলো আমাদের রীতি বা নিয়ম আছে সেগুলো মেনে চলা উচিত। অ্যাটলিস্ট যেগুলো না মানলেই না, সেগুলো মানা উচিত। আমি বহু লোককে দেখেছি, বহু মহিলাকে দেখেছি, তারা হিন্দু, অবশ্যই হিন্দু, বাট সে সিঁদুরও পড়ে না। কেন? তার চুল নষ্ট হয়ে যাবে। বাট যেগুলো আমাদের জন্ম জন্মান্তর ধরে চলে আসছে সেগুলো কি সবই মিথ্যে? তাই না? যাই হোক, হয়তো অনেকের কথাগুলো খারাপ লেগেছে, বাট আমি বলবো যে কেউ কিছু মনে করো না। আমার যেটা ওপিনিয়ন বা এই ঘটনা পড়ে আমি যেটা বুঝলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি ভুল না ঠিক বললাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো, আরও বেশি কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার, আমার নাম কিঞ্জল। আমি ভৌতিক কথা চ্যানেলের একজন সদস্য। আমার বাড়ি চাকদায়। দাদা, আমি আমার দাদার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলছি। আমার দাদা বলতে আমার দাদু। আমার দাদুর তখন বয়স হবে ওই 32 বছর। দাদু হাটে মাল আনতে যায়। সেদিন ছিল মঙ্গলবার। প্রতিদিনের মতো চা খেয়ে বেরিয়ে পড়েছে হাটে যাওয়ার জন্য। তখন শীতকাল, বেলা 4টে বাজে। বলে রাখি যে আমাদের দাদুর বাড়ি ছিল গঙ্গার ধারে। তো যেই রাস্তা দিয়ে দাদু যেত সেই রাস্তাটি ছিল কলা বাগানের মাঝখান দিয়ে।
দাদু প্রতিদিনের মতো একা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ যেন মনে হলো কেউ তাকে পেছন থেকে ডাকছে। বলে রাখি, আমার দাদুর নাম ছিল সঞ্জয়। ওনাকে মোটামুটি অনেকেই চিনত। দাদু পেছন ঘুরে দেখল কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। দাদু ব্যাপারটা অতটা গায়ে লাগালো না, সে আবারও হাঁটতে লাগলো। কিছুটা যাওয়ার পর আবার যেন কি একটা ডাকলো আর বলল, এ সঞ্জয়, কোথায় যাচ্ছিস? দাদু এবার একটু ভয় পায়। দাদু পেছন ঘুরে দেখল কেউ নেই। তারপর দাদু তার পকেট থেকে একটা বিড়ি বের করলো আর সেটা ধরিয়ে হাঁটতে শুরু করলো। দাদুর মনে হলো যেন সে যেইখান থেকে হাঁটা শুরু করেছিল সেখানেই আছে। দাদু ঠাকুরের নাম নিতে লাগলো। কিছুক্ষণ পর একটা আম গাছের ওপরে মনে হলো যেন কেউ বসে পা দোলাচ্ছে আর বলছে, পালিয়ে যাবি কোথায়? তোকে আমি আর আজকে তোর বাড়ি ফিরতে দেব না। দাদু তখন সেই সময় কি করবে কিছু বুঝতে পারছে না। দাদু সেই জায়গা থেকে ছুটতে লাগলো। দেখল যে একটা লোক কলা বাগান থেকে কলা নিয়ে আসছে। দাদু তাকে দেখে বলল, দাঁড়াও দাঁড়াও, ও দাদা দাঁড়াও, আমাকে নিয়ে চলো। সেই লোক তখন দাঁড়ালো আর দাদুর সাথে যা যা হয়েছে সব বলল দাদু। তারপর সেই লোক বলছে, তুমি তো শ্মশানের রাস্তা দিয়ে আসছো, আর কখনো ওই রাস্তা দিয়ে আসবে না। দাদু শুনে অবাক। সে তো অন্য রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার জন্য গিয়েছিল, তাহলে কি করে শ্মশানের রাস্তায় গেল? দাদু কোনো রকম ভয়ে ভয়ে হাঁটে চলে গেল। দাদুর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েছিল। সেদিন দাদু একা আসতে খুবই ভয় পাচ্ছিল। তাই দাদুর এক বন্ধুর সাথে সে বাড়ি ফেরার চিন্তা ভাবনা করল, আর সে তার সাথে সেই একই বাড়ি ফেরার পথে একসাথে হাঁটতে হাঁটতে এলো। সেই একইভাবে প্রায় অর্ধেক রাস্তায় যখন দাদু এসে পড়ল, তখন তার কান্নার আওয়াজ শুনতে পেল দাদু। দাদুর সাথে যে বন্ধু ছিল সে বলল, সঞ্জয়, তুই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? আমার দাদু বলল, কই না তো। কিন্তু দাদু সেই আওয়াজটা শুনতে পায়। দাদু সেই বন্ধুকে বলে, আরে হয়তো কোনো কুকুর বা বেড়াল হবে, হয়তো কাঁদছে, চল আর দেরি করিস না, অনেকটা রাত হয়ে গেছে এমনি। দাদু একটা বিড়ি বের করে খেতে লাগলো। দাদুর সেই বন্ধু বিড়ি খেত না। আরও কিছুটা দূর গিয়ে দাদুর সেই বন্ধুর বাথরুম পায়। সে দাদুকে বলে, সঞ্জয়, তুই একটু দাঁড়া, আমি বাথরুম করে আসছি। বলে দাদুকে সেইখানে দাঁড় করিয়ে রেখে যায়। অনেকক্ষণ হয়ে গেল দাদু দাঁড়িয়ে আছে, কিন্তু দাদুর বন্ধু আসছে না। দাদু বন্ধুকে ডাক দিল, কিন্তু তার কোনো সাড়া নেই। দাদু যখন দেখতে যায় যে এত দেরি হচ্ছে কেন, তখন দাদু যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল সেই বন্ধু একটা শিয়ালকে তার হাতে নিয়ে সেই শিয়ালের ঘাড় মোটকে দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে, এবং তার বন্ধু আজব ধরনের বিহেভ করছে আর তার মুখে রক্ত লেগে আছে, যেটা দেখে দাদু এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে গিয়ে তার বন্ধুর বাড়ির লোকজনকে জানায়, আর গ্রামের কিছু লোকজন মিলে আসার সময় একজন তান্ত্রিককে ডেকে আনে। তারপর সে বাগানটার একদিকে বসে সেই তান্ত্রিক যজ্ঞের ব্যবস্থা করে, আর সে আগুন ধরিয়ে কিছু মন্ত্র বলতেই সেই বন্ধু সেই বাগানের একদিক থেকে একটা অদ্ভুত বেশ নিয়ে বেরিয়ে আসে। তারপর কয়েকজন লোক মিলে তাকে ধরে বসায় সেই স্থানে। ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে বলে যে একটা গাছের ডাল নাড়িয়ে দিয়ে যেতে, আর সেই অশরীরই তাই করে। পরে ওই তান্ত্রিক দুটো তাবিজ দেয়, একটা ছিল আমার দাদুর আর একটা ওই বন্ধুটার। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। দাদা, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে ভৌতিক কথা চ্যানেলে শুনিও। কিছু ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও নিজের মতো করে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল খুবই সিম্পল অথচ স্কেয়ারি একটা ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে কেউ যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে ঘটনা পাঠিয়ে দাও। একদম নির্দ্বিধায় পাঠিয়ে দাও, কোনো রকম সংকোচ বোধ রেখো না। তো আশা করছি তোমরা পাঠিয়ে দেবে। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? অনেকদিন পর আবার তোমায় একটা ঘটনা পাঠাতে চলেছি। আজকের ঘটনাটা একটু অন্যরকম,
খুব ইমোশনাল একটা ঘটনা, যেখানে আছে ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বিচ্ছেদ আর বিচ্ছেদের পর প্রতিহিংসার ঘটনা। আশা করি শ্রোতা বন্ধুদের মনকে স্পর্শ করবে। ঘটনাটা শোনা আমারই এক মুসলিম বন্ধুর কাছে। ওর পরিবারের সদস্যদের সাথে ঘটা সত্য একটা ঘটনা। ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 40 বছর আগে, যেটা হয়তো এখনও অবধি শেষ হয়নি। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমার এই বন্ধুটার নাম রাশিদ, আর তার বোনের নাম ছিল ফতেমা। ফতেমা হলো খুব মিষ্টি আর সুন্দরী একটা মেয়ে। তার ব্যবহারও ছিল খুবই নম্র, ভদ্র। ফতেমা যখন ক্লাস 8-এ পড়ে, তখনও ওর অনেক বন্ধু বান্ধবীর সাথে টিউশন পড়তে আসতো আমাদের গ্রামের একজন শিক্ষকের কাছে বিকেলবেলায়। এরকমই একটা বিকেলে ও পড়তে আসে, আর যাওয়ার সময় কোনো কারণে একা হয়ে যায়, আর সন্দেহ হয়ে যায়। সেদিনও টর্চ নিয়েও আসেনি। যাই হোক, আল্লাহর নাম করে ও নিজেই তার ছোটবেলা থেকে পরিচিত রাস্তায় যেতে শুরু করে। একা যাওয়ার জন্য ওর সাইকেলের গতিবেগ ছিল বেশি। রাস্তার মাঝে একটা বড় ফাঁকা মাঠ ছিল। হঠাৎই ওর সাইকেলের চেনটা খুলে যায়। বেচারি একা, আবার সঙ্গে কোনো টর্চও ছিল না। কি করবে ভাবতে ভাবতে দাঁড়িয়ে একটু চেষ্টা করলো চেনটাকে তোলার, কিন্তু পারল না। সাইকেল নিয়ে ঠেলতে ঠেলতে সে যেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর একটা বড় গাছের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ একজন বলে উঠল, কি হলো গো, সাইকেলের চেন পড়ে গেছে নাকি? ফতেমা হঠাৎ করেই এমন একটা প্রশ্ন শুনে চমকে যায়, তার সঙ্গে তীব্র ভয়ও পায়। ও দেখে একটা কম বয়সী ছেলে, সুন্দর ছিপছিপে চেহারার। ও ভাবল, ছেলেটা যদি আমার পেছনে হেঁটে আসতো তাহলে তো আমি ওকে দেখতে পেতাম। যাই হোক, ও একটু শান্ত হয়ে বলল, হ্যাঁ, চেনটা পড়ে গেছে। তখন ওই ছেলেটা বলল, দাঁড়াও, আমি লাগিয়ে দিচ্ছি। বলেই কয়েক মুহূর্তের মধ্যে চেনটা ঠিক করে বলল, নাও, হয়ে গেছে। ফতেমার ওই সময়ের মধ্যে ছেলেটাকে একটু ভালো লাগে। যাই হোক, সেদিনও ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যায়। তারপর সেদিনের পর মাঝে মাঝেই ওর ছেলেটার সাথে দেখা হতো। এভাবেই আস্তে আস্তে ওরা খুবই ঘনিষ্ঠ হয়ে পড়ে। প্রায় 1 বছর পরে ফতেমা ওকে ভালোবাসে বলে জানিয়ে দিল, কিন্তু ছেলেটা কোনো উত্তর দিল না। না দিয়ে হঠাৎ করে কোথাও যেন গায়েব হয়ে গেল। ফতেমা কিছুই বুঝল না যে ওর সাথে হচ্ছেটা কি। তারপর প্রায় 7 দিন কোনো দেখা নেই ছেলেটার। ফতেমার তো খুব কষ্ট হতে লাগলো। সময় হয়ে যাচ্ছিল। জীবনের প্রথম কাউকে ভালোবাসার পর ভালোবাসাটাই তার পূর্ণ হলো না। একদিন হঠাৎ ছেলেটা ফতেমার কাছে এসে বলল, আমি রাজি। ফতেমা শুনে বলল, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো ভাবলাম আর হয়তো কোনোদিন তোমার দেখাই পাবো না। শুনে সেই ছেলেটি মৃদু হেসে বলল, আমি আমার আম্মু আব্বুকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম তাদের তোমাকে পছন্দ কিনা। শুনে ফতেমা বলল, ও আচ্ছা, তারা কি বলল? শুনে ছেলেটি বলল, তারাও রাজি, কিন্তু একটা শর্ত আছে। কোনো অবস্থাতেই তোমাকে আমার সঙ্গ ছাড়া চলবে না। ছাড়লেই তোমার আর আমার পরিবারের বড় ক্ষতি হয়ে যাবে। শুনে ফতেমা চমকে গিয়ে বলল, কেন? আমার ভুল? আমার পরিবার কি করলো? দেখো, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু আমি আমার আম্মু আব্বুকে বলবো তোমার কথা। শুনে ছেলেটি বলল, তুমি যদি আমার সাথে থাকো তোমার কোনোদিনও কোনো অভাব হবে না। আর তোমার বাবা ব্যবসায় এত রোজগার করবে যে একদিন সে নাম, যশ, ধন, প্রাচুর্যে ভরে উঠবে। কিন্তু তুমি যদি কোনোদিনও আমার কাছ থেকে চলে যাও তাহলে তোমার পরিবার আর তুমি খুব ক্ষতিতে পড়বে। ফতেমা ভাবল, এ আবার এমন কি? আমি তোকে ভালোবাসি, আর আমার জন্য আমার পরিবার ভালো থাকবে, তাতে ক্ষতি কি? ও আর কিছু না ভেবে রাজি হয়ে গেল। এরপর ওদের ভালোবাসা খুবই ভালোই চলতে লাগলো। এদিকে ফতেমার বাবাও ব্যবসায় খুব ভালো উন্নতি করতে থাকে। একটা সময় পর বিশাল বড়লোক হয়ে যায় তারা। অনেক জমি, বড় বাড়ি, গাড়ি, ট্রাক্টর সবই তারা পেয়ে গেল, আর কোনো অভাব থাকলো না। ফতেমা খুব খুশি হয়, আর ওর প্রেমিকাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। একদিন সেই ছেলেটা ফতেমাকে বলল, চলো, একদিন আমার আম্মু আব্বুর সাথে তোমাকে দেখা করাবো। শুনে ফতেমা খুব খুশি হলো, বলল, হ্যাঁ চলো, আজই যাব। তখন ছেলেটি বলল, তাহলে চলো আজকে। এরপরে ফতেমা কিচ্ছু জানে না,
যখন তার চোখ খুলল তখন সে দেখছে একজন বৃদ্ধ বৃদ্ধা তার কাছে সোফায় বসে আছে। ছেলেটা বলল, এরা আমার মা বাবা। শুনে ফতেমা তাদের নমস্কার করল। তারপর ওর বাবা বলতে শুরু করলো, আমার ছেলে নিশ্চয়ই তোমাকে সব কিছু বলেছে, তুমি সব শর্তে রাজি তো? ফতেমা বলল, হ্যাঁ আমি তো রাজি। তারপর তারা কিছুক্ষণ গল্প করে চলে এলো। এদিকে ফতেমার বাবা লোকজনেদের কাছে শোনে তার মেয়ে নাকি নিজেই আপন মনে হাওয়ার সাথে কথা বলে। এসব শুনে বাবা ফতেমাকে প্রশ্ন করলে বলে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, ওকেই বিয়ে করব, কথা দিয়েছি। ফতেমার পরিবারে ছেলেটির ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করলে ফতেমা সেরকম কিছুই বলতে পারে না। ফতেমার দাদির এবার সন্দেহ হয়। সে ফতেমাকে পীর সাহেবের কাছে নিয়ে গেলে কিছুক্ষণ পর পীর সাহেব বলেন, ওকে জিনে ধরেছে, এই জিন ওকে বিয়ে করতে চাই। আমি একটা মাদুলি দিচ্ছি, এটা পরিয়ে দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দাও। আরও কিসব মন্ত্র পড়ে ফতেমার মন কিছুটা ঘুরিয়ে আনা হয়। এরপর ফতেমার বিয়ে ঠিক হয়। হঠাৎ একদিন ফতেমা স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে, কি শর্ত দিয়েছিলাম ভুলে গেলে? ফতেমা ঘুম থেকে উঠে ভাবল ভুল দেখেছে। এদিকে তার বাড়িতে বিয়ে ঠিক হওয়ার দিন থেকে কিছু না কিছু অঘটন লেগেই আছে। বিয়ে হওয়ার দ্বিতীয় দিনই ওর আম্মুর জোরে অ্যাক্সিডেন্ট হলো। ডান হাত পা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাওয়ার জোগাড়। ফতেমার বাবা ব্যবসায় এতটা লস খেল যে আত্মহত্যা করল। ফতেমার দাদু ঠাকুমাও হঠাৎ করে বাজ পড়তেই দুজনেই ঘুমের মধ্যে মারা গেল। এভাবে একটা সাজানো গোছানো সুন্দর সংসার 1 মাসের মধ্যেই সব শেষ হয়ে গেল। ফতেমা এই কদিনের মধ্যে বিয়ের চিন্তায় কষ্টে ভাবনায় বারবার অসুস্থ হয়ে পড়ছিল। ভাবছে, আমি যদি সব মেনে নিতাম, হয়তো আমার পরিবারের আজকে সবাই বেঁচে থাকতো। এরপর প্রায় 2 মাস আর কিচ্ছু হয়নি। একদিন এক পূর্ণিমার রাতে ফতেমা তার শ্বশুরবাড়ির ছাদের উপর বসেছিল। হঠাৎ সে অনুভব করল যে তার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরে দেখে সেই ছেলেটা। তার সারা গায়ে সাদা আলখেল্লায় মোড়া, আর তার মুখ যেন জলজল করছে, আর চোখগুলো থেকে নীল আভা বেরোচ্ছে। সে এসে ফতেমাকে বলল, কেমন আছো তুমি? ফতেমা ভয়ে ভয়ে বলল, ভালো আছি। কিন্তু তুমি কি করতে এসেছো? আমার গোটা পরিবারকে শেষ করেও তোমার শান্তি হয়নি? নাও, আমি আছি, এবার আমাকেও মেরে ফেলো। তখন সে ছেলেটি মৃদু হেসে বলল, আমি আমার আম্মু আব্বু তোমায় কি বলেছিলাম শর্তের কথা, কিন্তু তুমি শোনোনি। আমি তো তোমার পরিবারকে সব সুখ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি মানোনি। যাই হোক, আমি আর বেশি দিন বাঁচব না। যাওয়ার আগে বলে যাই, আজ থেকে 10 মাস পর তুমি পুত্র সন্তান জন্ম দিবে। ওর নাম রাখবে জান্নাত। ওটা আমারই সন্তান হবে, তবে ও মানুষ হয়েই জন্মাবে। আর ওর জন্মানোর পর তোমার স্বামীর ব্যবসার আর উন্নতি হবে। সময় খুব ভালো যাবে, তুমিও আস্তে আস্তে সব ভুলে যাবে। কিন্তু তোমার ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হবে, দেখবে ও একদম আমার মতনই দেখতে হয়েছে। যাই হোক, এবার আমি আসি। এই বলে সে চলে গেল। এরপর ঠিক 10 মাস পরেই জান্নাতের জন্ম হলো। মিষ্টি দেখতে হলো, আর ওর চোখ হালকা নীল। ফতেমার বুঝতে আর অসুবিধে হলো না কিছুই। এভাবেই প্রায় 25 বছর পর ফতেমার ছেলের বিয়ে হলো। আর ফতেমার ছেলে এখন অবিকল তার সেই পুরনো প্রেমিক। যাই হোক, এখন ফতেমা আর তার স্বামী ছেলে বৌমা নাতিপুতি নিয়ে ভালোই ঘর করছে। এরকম রোমহর্ষক ঘটনা শোনার পর তোমাকে না জানিয়ে আর থাকতে পারলাম না। যাই হোক দাদা, ভালো থেকো। শুভরাত্রি। বন্ধুরা, কি একটা অবিশ্বাস্য আর ইউনিক ঘটনা আমরা শুনলাম। ভৌতিক কথার ঘটনা কিন্তু দিনকে দিন দারুণ হচ্ছে, কি বলো তোমরা? হচ্ছে কি না? যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আরও বেশি করে শেয়ার করো, যাতে এই পরিবার আরও বহু দূর ছড়িয়ে পড়ে, তাই না? আর একটা কথা মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর দেরি করো না, এবার আমরা শুরু করি পরের ঘটনা। আমি প্রেম। আমি ভৌতিক কথা পরিবারের নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘটনা লিখব, আজ সময় পেয়ে লিখতে পারলাম। দাদা, তোমার ঘটনা অনেক ভালো লাগে,
আজকে আমি একটা ঘটনা শোনাবো যেটা ঘটেছিল আমার গ্রামে যাওয়ার পথে। আর আমি প্রথম কোথাও ঘটনা লিখছি, তাই একটু ভুল হতে পারে, তুমি একটু গুছিয়ে নিও। দাদার বেশি কথা না বলে আমি ঘটনাটা চালু করছি। আমি থাকি কলকাতার বেহালা অঞ্চলে। আমার গ্রাম হলো বর্ধমান কাটোয়া। তো একদিন আমরা 4 বন্ধু মিলে প্ল্যান করি আমরা সবাই বাইকে করে দীঘায় ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, বেরিয়ে গেলাম দুটো বাইক নিয়ে। একটা বাইকে আমি আর রঞ্জিত, আর একটা বন্ধুর বাইকে শুভ আর সন্তু নামে একটা বন্ধু। আমাদের প্ল্যান ছিল যে আমরা দীঘাতে 2 দিন থাকব। সেই মতো আমরা 2 দিন দীঘা কাটানোর পর বাইক নিয়ে সোজা রওনা দিলাম কাটোয়া, আমার গ্রামে। আমরা দীঘা থেকে বেরিয়েছিলাম দুপুর 4টার সময়। আমাদের বর্ধমান যে ব্রিজ আছে সেখানে পৌঁছতে পৌঁছতে রাত্রি 12:30 বেজে গেল। এরপর গ্রামাঞ্চল, আর গ্রামাঞ্চলে জঙ্গল কত বেশি হয় তোমরা জানোই। তো এমনই আমরা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তখন টয়লেট চাপাই আমরা একটু টয়লেট করতে দাঁড়ালাম। জায়গাটা পুরোই অন্ধকার। অত রাতে শুধু ঝিঝি পোকার ডাক, নাম না জানা পাখির ডাক আর শিয়ালের ডাকের আওয়াজ ছাড়া আর কোনো কিছুই শুনতে পাচ্ছি না। হঠাৎ আমরা এমন একটা জিনিস দেখলাম যেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম বাদিকে একটা লোক বসে আছে, তার হাত পা 4টে কাটা, এবং সে আমাদের দিকে দেখছে এবং মুচকি মুচকি হাসছে। আমরা ভয়েতে তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিয়ে স্পিডে সাইকেল চালিয়ে পড়ি কি মরি করে বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছানোর পর আমরা সমস্ত ঘটনা পরিবারকে বললাম। সব শুনে বাড়ির লোক বলল যেটা নাকি মনের ভুল হয়েছে তোমাদের, তোমরা শুয়ে পড়ো, অনেক ক্লান্ত আছো তাই সব দেখছো। আমরা শুয়ে পড়লাম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু বাড়ি ফিরে আসিনি, আমরা গিয়েছিলাম আমার দাদুর বাড়িতে। তো আমরা সবাই একটা বেডরুমে শুয়েছিলাম। এবার আমাদের গ্রামাঞ্চলের বেশিরভাগ সব মাটির ঘর, যেখানে আমার ঠাকুমা দাদু থাকতো। আর আমার মা যেই ঘরে থাকতো সেই ঘরটাও ছিল মাটির, তবে ওপরে ছিল টালির ছাদ। এবার ঠিক রাত 3টে কি 4টে বাজে। সেই সময় আমরা বুঝতে পারলাম যে ছাদের উপর কেউ হাঁটাচলা করছে। আমরা চুপচাপ শুয়ে পড়লাম, অতটা পাত্তা দিলাম না। পরের দিন আমরা এই কথাগুলো ঠাকুমাকে বললাম। তিনি বললেন যে হয়তো বিড়াল ছাদের উপরে হাঁটাচলা করছে, তাই তোমরা এই আওয়াজগুলো শুনেছ। আমি সেদিন সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পর একটু পায়চারি করতে বাইরে বেরোলাম। তখন গ্রামাঞ্চলের চারিদিকে অন্ধকার ছিল। আমরা দেখলাম ছাদের মধ্যে কে একটা অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে, আর সেটা ঠিক আমাদের মুখোমুখি। আমরা ভয়তে বাড়ির ভেতরে ঢুকে গেলাম আর চুপচাপ শুয়ে পড়লাম। তারপরে 3 দিন আমি জ্বরে ভুগেছি। এরপর ঠাকুমা দাদু এগুলো বুঝতে পেরে মামাকে এসব কথাগুলো বলে। তখন মামা একজন ওঝার কাছে নিয়ে যায় আমাদেরকে, এবং উনি ঝাড়ফুঁক করান। ওঝাটি বলেন এরা রাস্তার মধ্যে একটা লোককে দেখতে পেয়েছিল, সেই লোকটি অপঘাতে মারা গেছে, তখন থেকে ওই লোকটা এদেরকে ফলো করছে। এরপর আমাদের একটি করে মাদুলি দিল এবং বলল যে মাদুলি যেন 15 দিন কোনোভাবেই না হারায়। আমরা ওখানে 15 দিন কাটানোর পর বাড়ি চলে গেলাম। আর কোনোদিনও রাত্রিবেলা এইসব রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম না। এই ছিল আমার ঘটনা। যাই হোক, ছোট হোক, কিন্তু ভয়ঙ্কর ছিল আমার জন্য। প্রথমবার ঘটনা লিখছি, বুঝতেই পারছেন, নিজের মতো করে গুছিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভাই ঘটনাগুলো পুরো ঝাক্কাস ছিল আর বেশ জমজমাট লাগলো, থ্যাংক ইউ। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে সৈকত, লিখেছে হ্যালো দাদা। হ্যালো। তারপরে কমেন্ট করেছে রাজীব মণ্ডল, দেবাশিস সরকার, পঙ্কজ রয়, সুরজিৎ মালাকার, লালটু ডলুই, অঙ্কুশ মণ্ডল, দুষ্টু, বিদিশা মান্না, লিখেছে দাদাভাই চলে এলাম ভয় পেতে। আজ আমি একা নেই, আমার সাথে আমার হাজব্যান্ডও আছে। আমার হাজব্যান্ডের নামটা একবার হ্যালো করে বললে খুব খুশি হবে, ওর নাম রাহুল। হ্যালো রাহুল। তারপরে কমেন্ট করেছে দেবাশিস সরকার, বাদশাহ গেমিং, তন্ময় দাস, দিস ইজ মাই সোলিয়া খান, মনিকা ত্রিপুরা, গীতা গোস্বামী, রেখা পাসমান, দীপু ব্লগস, সুখদেব পাত্র, সুপ্রিয়া দাস, লিখেছে এসে গেলাম দাদা,
ওয়েলকাম ব্যাক শুনতে তোমার মুখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে সুদীপা দাস, তপন কিস্কু, বাপন দাস, নন্দিনী রয়, সুখদেব পাত্র, বিদিশা ঘোষ লিখেছে কেমন আছো অমিত, তোমার প্রেজেন্টেশন অসম, কিপ ইট আপ উইথ লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে পীযূষ, রত্না রয় লিখেছে হ্যালো দাদা, আজ নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনটা খারাপ, ভাবলাম যে বৃষ্টির দিনে তোমার ঘটনা শুনবো, জানি না কখন শুনতে পাবো, লাভ ইউ ভৌতিক কথা, থ্যাংক ইউ সো মাচ গো। অক্ষয় অধিকারী লিখেছে লাভ ইউ অমিত দা, লাভ ইউ ব্রো। তারপরে কমেন্ট করেছে সঙ্গমিত্র রয়, সোনু দে, শারমিন, স্বপ্না বাজেল, শম্পা দে, পাপড়ি দোলা, সুদেশনা সিংহ রয়, আশিস কোলে, প্রীতম, প্রেরণা, অভিজিৎ দাস লিখেছে দাদা কেমন আছো তুমি, ভালো আছি গো, তুমি কেমন আছো। তারপরে কমেন্ট করেছে তনুশ্রী, সনাতন বিশ্বাস, ইন্দ্রাণী রায়, প্রভাত রাজা, প্রীতম ঘোষ, প্রসেন বিশ্বাস, জয়া বণিক, সঙ্গীতা মজুমদার, জয়শ্রী গুপ্তা, সব্যসাচী চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, অঙ্কিতা দাস লিখেছে দাদাভাই তুমি আজকে আমাকে ফেসবুকে মেসেজ করেছিলে, আই ক্যান নট বিলিভ দ্যাট, আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে মেসেজ করবে, থ্যাংক ইউ সো মাচ, আরও এগিয়ে যাও, আমি কিন্তু অনেক পূর্ণ শ্রোতা আর রোজ রাতে তোমার গল্প শুনি। কী জন্য টেক্সট করেছিলাম গো। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, সংঘমিত্র শর্টস, অঞ্জলি মণ্ডল, কার্তিক সাহা, বিক্রমজিৎ দাস, তন্ময় ভ্লগস, প্রতনু ব্যানার্জি, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।